সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। সরকার দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা এবং মানুষ যাতে নির্বিঘ্নে সেবা পেতে পারে তা নিশ্চিত করতে চায়, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীতে 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করে তিনি বলেন, ভূমি প্রশাসনের প্রায় সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত এবং কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে মঙ্গলবার ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের প্রতিটি জেলা উপজেলায় 3 দিনের এই আয়োজন শুরু হয়। 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনা সহজ করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। ভূমি সংক্রান্ত বিষয় আদালত ও আদালতের বাইরে দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। সরকার প্রতিটি ক্ষেত্রে জনবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায় বলে জানান তারেক রহমান। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। বক্তব্যের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হয়েছে ভূমি সেবা মেলা। ফেনী সদর উপজেলা ভূমি অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। ভোলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মেলায় বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় যোগ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙলে চালকের বিরুদ্ধে এখন স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাচ্ছে। নিয়ম ভাঙার কিছুক্ষণের মধ্যেই গাড়ির মালিকের ফোনে চলে যাচ্ছে জরিমানার নোটিশ। এখন পর্যন্ত 75টি স্থানে বসানো হয়েছে এই ক্যামেরা। এ নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ট্রাফিক আইন ভাঙলে আর পার পাওয়ার সুযোগ নেই, কারণ রাজধানীর সড়কে এখন ট্রাফিক পুলিশের চেয়েও তীক্ষ্ণ নজর রাখছে এআই প্রযুক্তি। ঢাকায় ব্যস্ত রাস্তায় এতদিনের চেনা দৃশ্যপটটা বদলে যাচ্ছে অনেকটাই। ট্রাফিক আইন ভাঙলে আগে যেখানে সার্জেন্টের বাঁশির শব্দ কিংবা হাতের ইশারায় অপেক্ষা করতে হতো, এখন সেখানে চোখ রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্মার্ট ট্রাফিক ক্যামেরা। সাধারণ সিসিটিভি ক্যামেরার মতো এগুলো শুধু ভিডিও ধারণ করে না, এই স্মার্ট ক্যামেরায় রয়েছে নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তি বা এএনপিআর, স্পিড ডিটেকশন এবং আচরণ বিশ্লেষণকারী বিশেষ সফটওয়্যার। ফলে সিগন্যাল অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো কিংবা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো অপরাধগুলো মুহূর্তেই ধরা পড়ছে এই প্রযুক্তিতে। এরপর ডিএমপির সার্ভার স্টেশন থেকে ফুটেজ যাচাই বাছাই করে মামলা দেয়া হয়। স্বয়ংক্রিয়ভাবে সে তথ্য চলে যাচ্ছে চালকের কাছে। এই প্রযুক্তির কারণে এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে অসচেতন চালকরা। নম্বর প্লেট অস্পষ্ট রাখা এবং সময় বাঁচাতে উল্টো পথে গেলে বিপদে পড়ছেন তারা। 4 চাকার গাড়ির ক্ষেত্রে চালক ও সামনের যাত্রী সিট বেল্ট না বাঁধলে তাও ধরা পড়বে উচ্চ রেজলিউশনের এই ক্যামেরায়। জেব্রা ক্রসিং ওভারটেক করা যাবে না, জেব্রা ক্রসিং সারা ভিতরে ব্রেক করতে হবে, গাড়ি তেরা করা যাবে না। হ্যাঁ, এআই সম্পর্কে যে মামলাটা হয় এটা সবাইকে প্রচার করে জানাতে হবে। এটার কিছু ব্যাড ইফেক্টও আছে, কারণ যেটা হলো আমরা জানলামই না মামলাটা হয়ে গেল, বিষয়টা এটাও একটা মানুষের জন্য, জনগণের জন্য হ্যারাসমেন্ট করবে। ভুক্তভোগী তো আমিই হব নিজেই, এই জন্য চেষ্টা করি যাতে নিয়ম অমান্য না হয়। আমাদের অলমোস্ট 11টা পয়েন্টে আরএফআইডি স্ক্যানার আছে। সেই স্ক্যানারের ভিতর দিয়ে যখন একটা গাড়ি যায়, সেই গাড়ির ট্যাক্স টোকেন রয়েছে কিনা, তার ফিটনেস আছে কিনা আমরা সব ধরতে পারি। যে গাড়িটা
সত্যিকার অর্থে নিশ্চিতভাবে কাজটা করেছে, ওটাকে আইডেন্টিফাই করে তারপর আমরা এই মামলা প্রসেসে পাঠাচ্ছি। কোনো অবস্থাতেই মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, টাকা বেশি আদায় করা, এটা কোনো ক্রেডিট হতে পারে না। আমরা যেটা চাই সেটা হচ্ছে মানুষজন একটু আইন মানুক, সড়কে একটু শৃঙ্খলা আসুক। বিভিন্ন গতির ভেহিকেল, বিভিন্ন সাইজের ভেহিকেল যখন চলবে তখন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে মানে যিনি রুলস ভায়োলেশন করছেন তাকে হয়তো ডিটেক্ট না করে অন্য একটা ভেহিকেলে ডিটেক্ট করে ফেলতে পারে। আমরা RFID ট্যাগটা যদি ইনস্টল করতে পারি শতভাগ ভেহিকেলে, এবং যদি আমরা কাগজপত্র এবং ডেটাবেস সংক্রান্ত বিষয়গুলো যদি সমাধান করা যায়, তাহলে দেখা যাবে ভালো আউটপুট পাবো। আদারওয়াইজ দেখা যাবে যে একজনের ভুল অন্যজনের কাছে মামলাটা চলে যেতে পারে। তবে AI মামলার কারণে ইতিমধ্যেই সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে জানায় পুলিশ। সিগন্যালগুলোতে নিয়ম মানতেও দেখা গেছে চালকদের। তাই পর্যায়ক্রমে রাজধানীর সব ট্রাফিক সিগন্যাল AI ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ বলছেন AI ক্যামেরা মূলত চালকদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সড়কের শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা ফেরানোর একটি আধুনিক প্রয়াস। তবে এই প্রযুক্তির সুফল তখনই মিলবে যখন জরিমানা এড়ানোর চেয়েও সড়কে নিয়ম মানাকে চালকেরা নিজেদের দায়িত্ব বলে মনে করবেন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও 2 শিশুকে হত্যার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত সুমন আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিহত 2 শিশুর বয়স 12 ও 5 বছর। দি গার্ডিয়ান জানিয়েছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যাম্প বেলটাউন এলাকার নিজ বাসা থেকে নিজেই পুলিশে ফোন করেন 47 বছর বয়সী সুমন। পুলিশ গিয়ে বাসা থেকে নারী ও 2 শিশুর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে নিহতদের শরীরে ভয়াবহ ধারার অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। শিশু দুটি বিশেষ চাহিদা সম্পন্ন ছিল। সুমন আহমেদ 2 সন্তানকে দেখাশোনা করতেন আর মা চাকরি করতেন। তবে পুলিশ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র 4 দিনের মধ্যে বেইজিং সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন তিনি। রুশ গণমাধ্যম তাস জানিয়েছে 19 ও 20 মে বেইজিংয়ে অবস্থান করবেন রুশ প্রেসিডেন্ট। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। পুতিন জিনপিং বৈঠকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও পুতিনের বৈঠকের কথা রয়েছে। এই সফরে পুতিনের সাথে রাশিয়ার বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক সংস্থার প্রধান নির্বাহীরা রয়েছেন। পুতিনের এই সফরকে অনেকেই বেইজিংয়ের পক্ষ থেকে একটি কৌশলগত ভারসাম্যের প্রদর্শন হিসেবে দেখছেন। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল 19 মে হওয়ার কথা থাকলেও সেটি একদিন পিছিয়েছে বাফুফে। 2025-26 মৌসুমের ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল খেলবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ফাইনাল হওয়ার কথা ছিল 19 মে, তবে বসুন্ধরা কিংস অ্যারেনায় এই ম্যাচ আয়োজনে মোহামেডানের আপত্তির কারণে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়। পরে বাফুফে থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় অনিবার্য কারণে ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। ফাইনাল ম্যাচটি আগামীকাল বুধবার বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।